সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমি প্রীতিলি মোদক। আজকের এই বিশেষ ওয়েবিনারে আপনাদের উপস্থিতি আমাদের অত্যন্ত আনন্দিত করেছে। আজকের আলোচনার বিষয় বিষ্ণুপুর ঘরানা, ঐতিহ্য, স্বকীয়তা ও সংকলনের মুক্তধারা। বাংলার সঙ্গীত ঐতিহ্যের এক অনন্য অধ্যায় হলো বিষ্ণুপুর ঘরানা। এর নিজস্ব রীতি, সৌন্দর্য ও শাস্ত্রীয় বৈশিষ্ট্য ভারতীয় সঙ্গীত জগতে এক বিশেষ মর্যাদা লাভ করেছে। আজকের আলোচনা আমাদের সেই সমৃদ্ধ ঐতিহ্যের গভীরে নিয়ে যাবে। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের অত্যন্ত সম্মানিত অতিথি, বিশিষ্ট সেতার শিল্পী বিদুষী মিতা নাগ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে তিনি এক সুপরিচিত ও শ্রদ্ধেয় নাম। সেতারের সুরের মাধ্যমে তিনি শুধু সঙ্গীত পরিবেশনাই করেন না, বরং ভারতীয় রাগ সঙ্গীতের গভীরতা, সৌন্দর্য ও আধ্যাত্মিক অভিজ্ঞতাকেও শ্রোতাদের হৃদয় পৌঁছে। অত্যন্ত অল্প বয়স থেকেই তিনি তার সঙ্গীত চর্চার সুযোগ, দীর্ঘ সাধনা, নিষ্ঠা এবং নির্লস অধ্যবসায়ের মাধ্যমে তিনি আজ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক উজ্জ্বল ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত। দেশ বিদেশের বহু মঞ্চে তার অনবদ্য সেতার পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করেছে। তার শিল্পসত্তা, সুরের ব্যঞ্জনা এবং রাগের সূক্ষ্ম প্রকাশ সঙ্গীত প্রেমীদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা হয়ে ওঠে। তিনি শুধু একজন শিল্পী নন, একজন গুরু ও সঙ্গীত সাধক হিসাবেও সমানভাবে সম্মানিত। নতুন প্রজন্মের কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে পৌঁছে দিতে তার অবদান অত্যন্ত মূল্যবান। সঙ্গীতের মাধ্যমে সংস্কৃতি, ঐতিহ্য এবং মানবিকতার যে সুন্দর বন্ধন গড়ে ওঠে, বিদুষী মিতা নাগ তারই এক উজ্জ্বল উদাহরণ। আজকের এই ওয়েবিনারে তাকে আমাদের মাঝে পেয়ে আমরা সত্যি গর্বিত ও আনন্দিত। এবার আমি গভীর শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসার সঙ্গে বিদুষী মিতা নাগকে স্বাগত জানাচ্ছি এবং তাকে তার মূল্যবান বক্তব্য ও সঙ্গীত পরিবেশনার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। মোদক ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আজকে আমাকে এই ওয়েবিনারে আমন্ত্রণ করার জন্য আমি মোদক সমিতির সকল শুভানুধ্যায়ী এবং মোদক পরিবারের সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ওয়েবিনারে যারা অতিথি আছেন, শ্রোতা আছেন, সঙ্গীত রসিক মানুষ আছেন, তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং নমস্কার। আজকে এই অনুষ্ঠানের এই পর্বের শুরুতে ছোট্ট যে মেয়েটি, সে যে মুখবন্ধ বা ইন্ট্রোডাকশন যেটি দিল, ভারী সুন্দর, ভারী মিষ্টি, ভারী সাবলীল, তাকেও আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমার নামটা আমি একটু জানতে পারি? প্রীতিলি মোদক। আচ্ছা, খুব ভালো, তুমি ভীষণ সুন্দর বলো। খুব ভালো লাগলো তোমার সঙ্গে পরিচয় হয়ে। সঙ্গে থাকো। ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আমার আপনাদের সামনে আসা, আমি সেই বিষ্ণুপুর ঘরানা, তার সাথে আমি জন্মসূত্রে এবং আমার রক্তের সূত্রে জড়িত। আপনারা যারা সঙ্গীত রসিক মানুষ সকলেই জানেন যে আমার পিতামহ, যার ছবি দেখুন দেওয়ালে ঠিক পিছনে দেখা যাচ্ছে, সঙ্গীতাচার্য গোকুল নাগ, যার কাছে শিক্ষা, যিনি একমাত্র গুরু, আমার পিতা শ্রদ্ধেয় মণিলাল নাগ মহাশয়। এই মুহূর্তে আমার বাবার বয়স 87 বছর এবং বিষ্ণুপুরের যে বাদ্যযন্ত্রের ঘরানা, তিনি তার
প্রবীণতম প্রতিনিধি এবং সাধক, তাকে আমি আমার প্রণাম জানাই। অসুস্থতার কারণে তিনি এখন সামাজিকভাবে উপস্থিত থাকতে পারেন না, তবে তার দীর্ঘ 60 বছরের সাংগীতিক জীবন, এই জীবনে তিনি বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। আরো আরেকজনকে আমি শ্রদ্ধাবনত চিত্তে আজকে আমার প্রণাম জানাবো। তিনি হলেন শতর্থ আমাদের এই বিষ্ণুপুর ঘরানার প্রবাদ প্রতিম এবং এই মুহূর্তে প্রবীণতম মানুষটি শ্রদ্ধেয় সঙ্গীতাচার্য শ্রী অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয়। এই দুজনকে আমার অন্তরের শ্রদ্ধা এবং আমার আভূমি প্রণাম জানিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। মূলত একটা সেমিনার যেরকম হয় যে কেউ একজন একটা লিখিত প্রবন্ধ নিয়ে পাঠ করেন, আমি আজকে সেভাবে আপনাদের সামনে কথা কিন্তু বলবো না। কিছু গল্প, কিছু বাজনা, কিছু তথ্য, এইভাবেই আমি আজকে বিষ্ণুপুর সম্পর্কে কিছু বলব। প্রথমেই বলি যে আমাদের গর্ব, বাংলার গর্ব বিষ্ণুপুর, কারণ বাংলার মাটিতে, বাংলার লাল মাটিতে, যেটাকে আমরা রাঢ় অঞ্চল বলি, এই রাঢ় মাটিতে যেখানে ছিল মল্লভূম, মল্ল রাজাদের আধিপত্য, তাদের রাজত্ব এবং তাদের গৌরবময় শাসন, সেইখানে এই বিষ্ণুপুর শহরকে ঘিরে গড়ে উঠেছিল বাংলার এক অনন্য সংস্কৃতি। সেই সংস্কৃতি শুধু সঙ্গীত কেন্দ্রিক নয়, কারণ তার মধ্যে ছিল আধ্যাত্মিকতা এবং এই আধ্যাত্মিকতাকে ঘিরে এক সমাজ সংস্কৃতি এবং জীবনধারা, যেখানে শাক্ত এবং বৈষ্ণবের এক অদ্ভুত সমন্বয় আমরা দেখেছি। একদিকে এখানে ছিল মদন মোহনের মন্দির, অপরদিকে এখানে ছিল শাক্ত অর্থাৎ মাতা কালিকার পূজা, শিবের আরাধনা এবং আমাদের বিষ্ণুপুরের যাকে আমরা আদিগুরু সেই রামশঙ্কর ভট্টাচার্যের বাড়িতে দুর্গার যে মাতৃপূজা, প্রতি দুর্গা পূজায় সেখানে মাতৃপূজা হতো। নাম যে বিষ্ণুপুর, অর্থাৎ কালক্রমে দেখা যায় যে এখানে বৈষ্ণব ধর্ম এবং শ্রীকৃষ্ণ, যাকে মদন মোহন বলা হতো বিষ্ণুপুরে, তাকে কেন্দ্র করে যাবতীয় ধর্মীয় উৎসব, ঝুলন, রাসলীলা, জন্মাষ্টমী সব কিছুই মহা আড়ম্বরে পালিত হতো এই বিষ্ণু। আজকের এই ওয়েবিনারে কিছু বলতে হবে ভেবে আমি কিছু কিছু বইপত্র ঘাঁটছিলাম। আপনাদের সকলকে বলি যে আজকে আমি যা কিছু বলবো তার জন্য আমি দুটি বইয়ের কাছে বিশেষভাবে ঋণী। অনেক বই আছে, যে দুটি বই আমাকে বিশেষভাবে সাহায্য করে তার একটি হলো সঙ্গীতাচার্য রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা বিষ্ণুপুর দ্বিতীয় দিল্লি। আপনারা যারা বিদগ্ধ শ্রোতা আছেন, যারা বিষ্ণুপুর নিয়ে হয়তো কিছু পড়াশোনা করেছেন বা খবর রাখেন, এই বইটির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এটি বিষ্ণুপুর ঘরানার একটি প্রামাণ্য গ্রন্থ। আরেকটি বই লিখেছেন সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়, যে বিষ্ণুপুর ঘরানার প্রকৃত পরিচয়, প্রকৃত ইতিহাস এবং রাগ রূপের সঠিক পরিচয়। বিষ্ণুপুর ঘরানার প্রকৃত ইতিহাস এবং রাগ রূপের সঠিক পরিচয়। হয়তো বইটি
খুবই পুরানো এবং এখন এই বই পাওয়া যায় না, একটু উল্টো করে হয়তো দেখা যাচ্ছে এখানে, যেহেতু এটা মিরর ইমেজ হচ্ছে। আর এইখানে আরেকটি বই রয়েছে, বিষ্ণুপুর দ্বিতীয় দিল্লি, এই রমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা। এবং এই বইটি অতি পুরানো বই। আমার কাছে যে বইটি আছে, বইটি যখন প্রকাশ হয়েছিল 1.5 টাকা মাত্র দাম ছিল বইটি। আর আমি একটু দেখেই বলছি, এই বইটি বসুমতী সাহিত্য মন্দির থেকে প্রকাশিত হয়েছিল, বউবাজার। বইটিতে অনেক সংকলন আছে, অনেক ধ্রুপদ এবং খেয়ালের সংকলন আছে, তার সাথে আছে বিষ্ণুপুরের বেশ কিছু ছবি। এই বিষ্ণুপুরের বিখ্যাত রাস মঞ্চ, মৃন্ময়ী দেবীর মূর্তি, তারপর এখানে আরো অনেক ছবি আমরা এখানে আছে। রামপ্রসন্ন বাবু, আচার্য রামপ্রসন্ন সঙ্গীতাচার্য, তারা 4 ভাই ছিলেন। রামপ্রসন্ন বাবু, গোপেশ্বর বাবু, সুরেন্দ্রনাথ বাবু এবং রামকৃষ্ণ বাবু, তাদেরও ছবি এই নিচে এইখানে দেখা যাচ্ছে। বাঁদিক থেকে রামপ্রসন্ন বাবু, গোপেশ্বর বাবু, সুরেন্দ্রনাথ বাবু এবং রামকৃষ্ণ বাবু। ওপরে বিখ্যাত রাধিকা প্রসাদ গোস্বামী, এখানে রাধিকা প্রসাদ গোস্বামী। তো আমি শুরু যখন করব, একটু সামনের থেকে আমি পিছনে যাই, অর্থাৎ আমার দাদু সঙ্গীতাচার্য গোকুলচন্দ্র নাগ, তার জন্ম বাঁকুড়ায়, কিন্তু তিনি যখন সঙ্গীত শিক্ষা শুরু করেন, তিনি বাঁকুড়া থেকে যেতেন বিষ্ণুপুর, এবং সেখানে তার গুরু ছিলেন সঙ্গীতাচার্য রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়। আর এই রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় একজন মহাগুণী মানুষ ছিলেন। তিনি শুধুমাত্র যে সঙ্গীত চর্চা করেছেন, মানে গীত এবং বাদ্য একাধারে, তিনি ধ্রুপদ, খেয়াল, কিছু টপ্পা ঠুংরি গাইতে পারতেন, আর তার সাথে সুরবাহার, সেতার, এসরাজ, ন্যাস তরঙ্গ, এইরকম বহুবিধ যন্ত্র তিনি দক্ষতার সঙ্গে বাজাতে পারেন। রামপ্রসন্ন বাবুর নামটা আরো বিশেষ করে উল্লেখ করছে এই কারণে যে বিষ্ণুপুর ঘরানাকে অনেকে মনে করেন যে এটা কেবলমাত্র ধ্রুপদ ঘরানা। নিশ্চয়ই ধ্রুপদে ছিল বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের প্রাণ কেন্দ্র, কিন্তু এখানে শুধুমাত্র ধ্রুপদ চর্চা হয়নি, ধ্রুপদের পাশাপাশি এখানে খেয়াল চর্চা হয়েছে, টপ্পা ঠুংরি তারও চর্চা হয়েছে, এবং ধ্রুপদ কেন্দ্রিক বাদ্যযন্ত্রের চর্চা হয়েছে, রুদ্রবীণা, সুরবাহার। পরবর্তীকালে সেতারের যে আলাপ, জোড়, তারপরন, এইটা ধ্রুপদকে আশ্রয় করে বাজানো হতো। আর গত সেখানে এসে গেছে দিল্লি, লখনৌ, এই সমস্ত ঘরানার প্রভাবে সেতারের বাজ, যেটা যেখানে মসজিদ খানি, রেজা খানি, এইসব গত আমরা দেখি। তো সঙ্গীতাচার্য রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় সব থেকে মহৎ কীর্তি হচ্ছে যে তিনি এই বিষ্ণুপুর ঘরানায় বিভিন্ন সময় যে বিভিন্ন সঙ্গীত চর্চিত হয়েছে, বিভিন্ন গান চর্চিত হয়েছে, সেইগুলিকে একত্র করে তিনি একটি গ্রন্থ লিখেছিলেন, সঙ্গীত মঞ্জরি। এই সঙ্গীত মঞ্জরি গ্রন্থে বহু, শুধুমাত্র বিষ্ণুপুরে লেখা হয়েছে এমন নয়, যে সমস্ত বিভিন্ন ঘরানা, যার মধ্যে আছে সেনী ঘরানা, যার মধ্যে আছে বেতিয়া ঘরানা, লখনৌ, দিল্লি, এই সমস্ত বিভিন্ন ঘরানা থেকে যে সমস্ত পণ্ডিত ওস্তাদ তারা আসতেন, এবং বিষ্ণুপুরে বিভিন্ন সময় যে সমস্ত গানের চর্চা হয়েছে, পরবর্তীকালে বিষ্ণুপুর থেকে যখন কলকাতায় এই সঙ্গীত চর্চা, বিষ্ণুপুর ঘরানা ধীরে ধীরে যখন কলকাতায় চলে এলো, তার স্থানান্তর ঘটলো, কারণ কলকাতা তখন হচ্ছে
একমাত্র মানে সমস্ত বড় বড় জমিদার তারা এখানে থাকতেন এবং সেখানে বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত, বিশেষ করে ঠাকুর পরিবার, রাজা যতীন্দ্রমোহন ঠাকুর এবং এদিকে মহর্ষি দেবেন্দ্রনাথ প্রিন্স দ্বারকানাথ, এই দুই পরিবার ছিলেন বিষ্ণুপুর ঘরানার খুব বড় পৃষ্ঠপোষক। এবং এই দুই পরিবারের জন্যই বিষ্ণুপুর ঘরানার কলকাতায় যে প্রচার এবং প্রসার এবং কলকাতা থেকে সর্বভারতীয় স্তরে, অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে, ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ এবং মধ্য ভাগ পর্যন্ত এই ঘরানার সারা ভারতবর্ষে প্রতিপত্তি এবং আধিপত্য ছিল। তিনি এই সঙ্গীত মঞ্জরি যে গ্রন্থটি এবং পরবর্তীকালে তাঁর আর এক ভাই গোপেশ্বর বাবু তিনি সঙ্গীত চন্দ্রিকা, এগুলোকে আমরা বলি কম্পাইলেশন, অর্থাৎ এগুলো হচ্ছে এক রকমের মানে সংগীতা, অর্থাৎ কালেকশন, নানা ঘরানা থেকে নানা সঙ্গীত যেগুলো বিষ্ণুপুরের গুরুরা শিখেছিলেন, জেনেছিলেন এবং যেগুলো অনুধাবন করেছিলেন, তার সেই গানগুলির নোটেশন এবং কম্পোজিশন। আর এর আকার মাত্রিক পদ্ধতিতে সম্প্রতি কিছুদিন আগে আমাদের রবীন্দ্র ভারতীর বিশিষ্ট গবেষক ডক্টর প্রদীপ কুমার ঘোষ তিনি দণ্ডমাত্রিক থেকে আকার মাত্রিক পদ্ধতিতে এই সঙ্গীত মঞ্জরি এবং সঙ্গীত চন্দ্রিকা এই দুই পুস্তককে তিনি কিন্তু ট্রান্সক্রাইব করেছেন। এখন বিষ্ণুপুর ঘরানা আমরা কিছু মানে বর্তমানে বিষ্ণুপুর ঘরানার কি অবস্থান বা কোথায় দাঁড়িয়ে আছে এইটা বলতে গিয়ে আমার নিজের কিছু অভিজ্ঞতার কথা বলি। বিভিন্ন ইউনিভার্সিটিতে বা কলেজে আজকাল তো একটা IKS বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে একটা বিষয় হয়েছে। তার কিছু আগে থেকেও আমি উত্তর ভারত, পশ্চিম ভারতের বেশ কিছু বিশ্ববিদ্যালয় যখন বিষ্ণুপুর ঘরানার উপর কোনো একটা লেকচার ডেমনস্ট্রেশন নিতে গেছি, সাধারণভাবে সেখানকার মানুষ বা ছাত্রছাত্রী তাদের ধারণা যে বিষ্ণুপুর কোনো এক সময় একটা প্রাচীন কিছু ছিল এবং সেটার অনেকটাই আজকে ক্ষয়প্রাপ্ত, কিছুই নেই এবং সেটা যেন একটা কোন সুদূরের ইতিহাস, সেই হরপ্পা মহেঞ্জোদারোর মতো এরকম একটা তাদের মনে একটা ভ্রান্ত ধারণা আছে। অর্থাৎ তারা ভাবেন যে সঙ্গীত ঘরানা বলতে যদি বাদ্যযন্ত্রের কথা বলা যায় তাহলে বুঝি সেনী ঘরানাটাই হচ্ছে যে বাদ্যযন্ত্রের একমাত্র পরিচয় দেওয়ার মতো ঘরানা। কিন্তু এইখানেই হচ্ছে ভুলটা, বা এইখানেই হচ্ছে যে বাংলার সীমাবদ্ধতা। যে বিষ্ণুপুর ঘরানা বাংলার বুকে জন্ম নিয়েছিল সে তো কেবলমাত্র গানের ঘরানা ছিল না, সে ছিল একটা ত্রিমুখী ঘরানা, যেখানে সঙ্গীত অর্থাৎ কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত এবং তালবাদ্যের মধ্যে মূলত মৃদঙ্গ এবং পাখোয়াজ, পরবর্তীকালে তবলা, এর বিপুল চর্চা ছিল। আর যন্ত্রবাদ্য, যে সমস্ত যন্ত্র এখানে বাজানো হতো যেমন ব্যঞ্জো, ন্যাস্তরঙ্গ, কাষ্ঠতরঙ্গ, এই সমস্ত যন্ত্রগুলো তো এখন অবলুপ্ত হয়ে গেছে, কেননা প্রচারের অভাবে, কারিগরের অভাবে এইসব যন্ত্রগুলো এখন আর বাজানো হয় না। একটা কথা মনে রাখতে হবে যে একটা ঘরানা প্রতিষ্ঠা পেতে গেলে গুরু থেকে শুরু করে তার পরিবার এবং তার শিষ্য শিষ্যাদের অন্তত 4টি প্রজন্ম না হলে তাকে আমরা ঘরানা হিসাবে বলতে পারি। এবং এর চেয়েও বড় কথা হচ্ছে আজকে যদি আমরা দেখি মাইহার ঘরানা, সেই মাইহার ঘরানাকে আমি আগে বলেছিলাম সেনী এবং মাইহার কিন্তু অনেক অনেক পরে এসেছে। আর বাবা আলাউদ্দিন যখন মাইহারের মহারাজার আমন্ত্রণে মাইহারে গেলেন এবং সেখানে তিনি একটা স্কুল বা গুরুগৃহের মতো করে তার ছাত্রদের শেখাতে শুরু করলেন, তখন মাইহারের প্রতিষ্ঠা। কিন্তু এই বাবা আলাউদ্দিন যখন বাংলায় ছিলেন,
কলকাতায় ছিলেন তখন কিন্তু এইখানে তিনি বিষ্ণুপুরের গুরুদের নিয়মিত শুনছেন, এবং সেই প্রসঙ্গে একটা চাঞ্চল্যকর ঘটনা আমি আপনাদের একটু বলতে চাই। আমি এখানে খুব ক্রোনোলজিক্যালি ইতিহাস বলার জন্য আসিনি। ইতিহাসটা যদি আপনারা ক্রোনোলজিক্যালি জানতে চান তাহলে আমার ওয়েবসাইটে কিন্তু বিষ্ণুপুরের উপর একটা বিশদ একটা হিস্টোরিক্যাল ক্রোনোলজিক্যাল আর্টিকেল আছে, যেখানে আমি একটা মানে আমার টাইটেলটা আমি লিখেছিলাম এইটা, বিষ্ণুপুর ঘরানা এ লিবারাল রিপোজিটরি অফ ট্রেডিশনস। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। লিবারাল, মুক্ত ধারা, আজকের সেমিনারে যেটাকে বলছি মুক্ত ধারা। পরম্পরা অবশ্যই আছে, স্বকীয়তা, সেই প্রসঙ্গটা আসবো, এবং এই স্বকীয়তার প্রসঙ্গে আমি রবীন্দ্রনাথকে আমাদের কবিগুরুকে আনবো। স্বকীয়তা, পরম্পরা, স্বকীয়তা এবং উদারতা অর্থাৎ সংকলন করা। কোনো ঘরানায় আউট অফ দ্য ব্লু আকাশ থেকে হঠাৎ মাটিতে এরকম ভূপতিত হয় না, যাকে আমরা বলি, বা মাটির থেকে হঠাৎ গজিয়ে ওঠে না। আমরা যে কোনো ঘরানারই যদি তার ইতিহাসটার দিকে তাকিয়ে দেখি, দেখা যাবে যে সেই ঘরানা অন্য কোনো একটা স্থান বা অন্য কোনো একটা গুরুর কাছে ঋণী। অর্থাৎ ঘরানাটা হচ্ছে একটা বট গাছ, তার বিভিন্ন শাখা প্রশাখা দূরে দূরে বিস্তৃত হয়েছে। আর বিষ্ণুপুরের যে প্রতিষ্ঠা সেটা হচ্ছে সেনী ঘরানাকে ধরে, অর্থাৎ তানসেনের যে দৌহিত্রী, তার বংশধরী বাহাদুর সেন, তিনি যখন বিষ্ণুপুরে রাজা দ্বিতীয় রঘুনাথ সিং, এটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ, 1700 শেষের দিকে, 1712 পর্যন্ত ছিলেন রাজা দ্বিতীয় রঘুনাথ সিং, এবং তার ওই সময় এবং তারপরে আস্তে আস্তে রামশঙ্কর ভট্টাচার্য এরা যখন আসছেন, সেই সময় বিষ্ণুপুরে বাহাদুর সেন এলেন, কারণ তখন ঔরঙ্গজেবের সাম্রাজ্য ভেঙে যাচ্ছে, এবং যা হয় ঔরঙ্গজেব তার দেশে গান বাজনা সঙ্গীত এগুলোকে একেবারে নিষেধ করেছিলেন, এবং যাকেই দেখতেন তখন গান বাজনা করতে তাকে কঠোর শাস্তি বা মৃত্যুদণ্ড দেওয়া হতো। সাম্রাজ্য যখন ভাঙে তখন সেখানকার সংস্কৃতিও একটা প্রচন্ড, তার যে অস্তিত্ব রক্ষার তাড়নায়, তখন সেই সংস্কৃতিও কিন্তু আস্তে আস্তে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে থাকে। গুরুরা তখন একে একে বিভিন্ন দিকে যাচ্ছেন। এই সময় উত্তর ভারতে বৃন্দাবন এবং দক্ষিণ পূর্ব, কিছুটা পূর্বই বলা চলে, দক্ষিণ পূর্ব ভারত শ্রীক্ষেত্র, মাঝখানে বিষ্ণুপুর, তিনটাই হচ্ছে শ্রীকৃষ্ণের ধাম। তখন কীর্তনের দল এই বৃন্দাবন মথুরা থেকে তারা যেত শ্রীক্ষেত্র, পথে পড়তো বিষ্ণুপুর। বাহাদুর সেন যখন আস্তে আস্তে পূর্ব ভারতে আসছেন, কারণ তিনি তখন দেখছেন যে কোথায় গেলে ধ্রুপদ চর্চা বা তার সঙ্গীত চর্চা, কারণ তিনি শুধুমাত্র ধ্রুপদ গান গাইতেন না, তার সঙ্গে তিনি রবাব, সুরশৃঙ্গার, এই সমস্ত পুরানো যন্ত্রগুলি, প্রাচীন রয়্যাল যন্ত্রগুলিও তিনি বাজাতে জানতেন। তাই বাহাদুর সেন যখন বিষ্ণুপুরের উপরে এলেন, তখন বিষ্ণুপুরের মহারাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ বললেন যে আপনি এখানে থেকে যান। তখন বিষ্ণুপুর মল্লভূম অত্যন্ত বর্ধিষ্ণু, এবং তারা কিন্তু নত হয়নি মুঘল সাম্রাজ্যের কাছে। তারা রীতিমতো যুদ্ধ করে, তারা রাজস্ব দিয়ে নিজের অস্তিত্ব রক্ষা তারা তখনও করছে। তা সেই সময় বিষ্ণুপুরে বাহাদুর সেন এলেন, এবং এই বাহাদুর সেনকে রাজা বললেন যে এখানে যারা যারা ইচ্ছুক আপনার কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করতে, তাদেরকে বিনা মূল্যে, অর্থাৎ তাদের শেখার জন্য তাদেরকে কোনো গুরু দক্ষিণা দিতে হবে না, মহারাজা তার নিজস্ব রাজকোষ থেকে অর্থ দেবেন, তারা যাতে বিনা গুরু দক্ষিণায় বাহাদুর সেনের কাছে সঙ্গীত শিক্ষা লাভ করতে পারেন। তাহলে এর থেকে এটাও বোঝা যাচ্ছে যে বিষ্ণুপুরের মহারাজা কতটা সঙ্গীত প্রেমী বা সঙ্গীতের পৃষ্ঠপোষক ছিলেন। আর এই রামশঙ্কর ভট্টাচার্য থেকেই
এবং তারপর বলা হয় তার আরেক শিষ্য বাহাদুর সেনের গদাধর চক্রবর্তী। এখানে কে আগে কে পরে এই নিয়ে একটু ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে, তবে বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন যে এই রামশঙ্কর ভট্টাচার্যই হলেন বিষ্ণুপুর ঘরানার আদি গুরু। বাহাদুর সেন এইখানে এসে ঘরানাটাকে প্রতিষ্ঠা করলেন। তারপরে বঙ্গভূমিতে বাংলায় যে সমস্ত বাঙালিদের মাধ্যমে এই বিষ্ণুপুর ঘরানা বিষ্ণুপুর থেকে আস্তে আস্তে কলকাতা, পরে সারা ভারতবর্ষে ছড়ালো, সেই আদি গুরু হলেন রামশঙ্কর ভট্টাচার্য। তো আমি যে কথাটা বলছিলাম বাবা আলাউদ্দিনের প্রসঙ্গ, এইটি বিষ্ণুপুর ঘরানার প্রকৃত ইতিহাস, এইখান থেকে আমি একটু বলছি। 1925 সালে লখনৌতে নিখিল ভারত সঙ্গীত সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে আমিও মানে সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় গায়ক হিসাবে আমন্ত্রিত হয়েছিলাম। ওই সম্মেলনে মেজো কাকার সঙ্গে থাকার স্থান সেন্ট্রাল হোটেল থেকে প্রথম দিনের প্রাতঃকালের অধিবেশনে উপস্থিত হবার জন্য যখন মণ্ডপে যাচ্ছি, তখন একজন ইংরেজি ব্যান্ড মাস্টারের মতো পোশাক পরিহিত এক মুসলমান ব্যক্তি দ্রুত পদে আমাদের কাছে এসে মেজো কাকা গোপীশ্বর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে নতজানু হয়ে কুর্নিশ করে বললেন, আপনার সঙ্গীত চন্দ্রিকা গ্রন্থের মধ্যে যে ফটো আছে তার সঙ্গে আপনার চেহারার হুবহু মিল দেখে ছুটে এসেছি। আপনি আমার গ্রন্থগুরু। আপনার সঙ্গীত চন্দ্রিকার ধ্রুপদ সমূহ আমার রাগরূপের উপর জ্ঞান বোধে যথেষ্ট সহায়তা করেছে। প্রাচীন ধ্রুপদী হলো শাশ্বত রাগরূপের প্রতীক, পরিচয়, যা কেবলমাত্র এখন আপনাদের ঘরানাতেই আছে। আমার নাম আলাউদ্দিন, মাইহার স্টেটে থাকি। রাজার ইচ্ছাক্রমে আমি ভারতীয় রাগরূপের উপর ভারতীয় যন্ত্রের দ্বারা ব্যান্ড পার্টি তৈরি করেছি। কনফারেন্সে আপনারা শুনে আমাকে একটু বলবেন কিরকম শুনতে লেগেছিল। আমি মনে করছি এরপর শরৎ বাদ্য অভ্যাস করব। আমি প্রধানত চর্চা রাখি বেহালার উপরই এবং আসরে ওই যন্ত্রই বাজাই, কিন্তু এই যন্ত্রটির আজ পর্যন্ত ওস্তাদ সমাজে তেমন সমাদর নেই বলে শরতের উপর পরিচয় রাখবার চেষ্টা করব বলেই মনস্থির করছি। এরপরে সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় ওনার যে ব্যান্ড, যেটা পরবর্তীকালে মাইহার ব্যান্ড নাম হয়, এই ব্যান্ডের কিন্তু সূচনা হচ্ছে এই সময়। তা এর থেকে বোঝা যাচ্ছে যে সেই সময় বিষ্ণুপুর ঘরানার গুরুত্ব কোথায় ছিল। নিখিল ভারতীয় সঙ্গীত সম্মেলনের এখানে উল্লেখ রয়েছে। একটা কথা, আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে যারা গান বাজনা করছেন, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় অনেক হয়তো ভালো ভালো তত্ত্ব এবং তথ্য পাওয়া যায় এবং সেই সঙ্গে প্রচুর ভিডিওর মাধ্যমে হয়তো অনেক কিছু শেখারও সুযোগ আছে। কিন্তু একটা কথা প্রকৃত সত্য, যে পরম্পরা বা গুরুর কাছে বসে তালিম না নিলে কিন্তু এই সঙ্গীত বিদ্যা শুধুমাত্র কোনো সোশ্যাল মিডিয়া বা ইউটিউব এগুলো দেখে তার গভীরতায় প্রবেশ করা যায় না। ঠিক যেমন আমার দাদু বা বাবা বলতেন যে সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীতের রাগের নোটেশন আছে, আরোহণ অবরোহণ, বাদী সমবাদী, সময়, প্রহর, চলন, গত সবকিছু আছে, কিন্তু সেই রাগটা কি বই দেখে শিখলে বাজানো যাবে? কারণ বইয়ের তো একটা সীমাবদ্ধতা আছে। সে আমাকে একটা রাস্তা বা একটা থিওরি বলে দিচ্ছে, আমার সেটা অবশ্যই জানা দরকার, সেটার প্রয়োজনীয়তা আছে,
কিন্তু যদি আমি গুরুর কাছে বসে ঠিক মতো যে এক একটা রাগকে কিভাবে আমি তার রাস্তা তৈরি করব, সেই রাগটার কি চরিত্র, সেই রাগটার কি প্রকাশভঙ্গি, হ্যাঁ সেই রাগের কতটা গভীরতা, সেটা কিন্তু সম্পূর্ণ পরম্পরা ভিত্তিক শিক্ষা। অর্থাৎ গুরুর কাছে বসে যে শিষ্য আজকে তালিম নিচ্ছে, আগামী দিনে তার কিন্তু মোটো বা তার এটাই যেন শপথ হয় যে সে আগামী প্রজন্মে আরো যারা সঙ্গীত পিপাসু ছাত্রছাত্রী তাদেরকে সেই সঙ্গীত বা সেই বিদ্যাটা দেবে। ঠিক যেমন বেদের শিক্ষা ছিল শ্রুতি বিদ্যা এবং সেখানে সেটা গুরু পরম্পরায় বেদ এবং শাস্ত্র আমাদের প্রাচীন ভারতে অধ্যুষিত হতো। অনেক কথাই বলতে হয় ছড়িয়ে ছিটিয়ে, যেমন এই রামশঙ্কর ভট্টাচার্য, তার যোগ্য শিষ্যদের মধ্যে রয়েছেন রামপ্রসন্ন বাবু, গোপেশ্বর বাবুর বাবা অনন্তলাল বন্দ্যোপাধ্যায়, একজন মহাজ্ঞানী মানুষ, মহাগুণী মানুষ। এই অনন্তলাল, তাকে বিষ্ণুপুরের সঙ্গীত কেশরী বলা, সঙ্গীত কেশরী অনন্তলাল বন্দ্যোপাধ্যায়। তিনি কি না পারতেন, বহুমুখী প্রতিভা ছিল তার। তিনি তালবাদ্য, ধ্রুপদ, খেয়াল এবং যন্ত্রবাদ্য সবেতেই তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। আচ্ছা, এই অনন্তলাল বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে গেলে আমি আরো কিছু কথা বলবো এখানে। বিশেষ করে আপনাদেরকে আমি কিছু রচনার কথা বলবো, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, সঙ্গীত কেশরী, উনি ছিলেন বিষ্ণুপুরের বিখ্যাত পণ্ডিত গঙ্গা নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। ক্ষমা করবেন, এটা কোনো কারণে একটু ক্ষমা করবেন, আমি ওনার গুরু আগেই বলেছি, গুরু রামশঙ্কর ভট্টাচার্য। তা উনি আগে তিনি ভগবত পাঠ করতে শুরু করেছিলেন। এরা কিন্তু সংস্কৃত পণ্ডিত ছিলেন, শুধুমাত্র যে ধ্রুপদ গান করতেন, খেয়াল গান করতেন, যন্ত্র সঙ্গীত বাজাতেন তাও না, সংস্কৃত পণ্ডিত ছিলেন। এবং ভাগবত শিখে তিনি কথকথায় ব্রতী হচ্ছিলেন। কিন্তু তারপর কি হলো, তখন বিষ্ণুপুরের মহারাজা ছিলেন দ্বিতীয় গোপাল সিংহ, তিনিও ছিলেন অত্যন্ত সঙ্গীতের প্রতি অনুরক্ত। তা এই সময় অনন্তলাল বন্দ্যোপাধ্যায় তিনি বিষ্ণুপুরের তার অসামান্য সঙ্গীত নৈপুণ্যে রাজা মুগ্ধ হলেন এবং রাজা তাকে সঙ্গীত কেশরী এই উপাধি দিলেন। আমরা জানি একটা বিষ্ণুপুরের বিখ্যাত ধ্রুপদ, নাদ বিদ্যা সবসে সেরা, যে কথাটা আমি বলতে চেয়েছি, সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটির একটি পুরনো রেকর্ড আছে। আমি কয়েকদিন আগেই যখন একটু দেখছিলাম, জিও সাভানে এই গানটি আছে সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, যেখানে বিষ্ণুপুর অ্যালবাম নাম্বার ভলিউম 2-তে। এই গানটির রচয়িতা হলেন অনন্তলাল বন্দ্যোপাধ্যায়। এটি দরবারে কানাড়া চৌতাল, দরবারে কানাড়া রাগে আছে। নাদ বিদ্যা কিরকম লেখা, এটা সঙ্গীতকে মহিমান্বিত করা হচ্ছে এবং সঙ্গীতের আধ্যাত্মিকতা। আর একটা হচ্ছে এইখানে প্রত্যেকটা ওনাদের রচনার মধ্যে আমরা কিন্তু যিনি রচয়িতা তার নামের উল্লেখ পাই। नाद विद्या सबसे सेरा, कोई न पाओ ए पार, रिद्धि सिद्धि दायिनी सकल विद्या की सार, चतुर्मुख पंचानन नारद मुनि भक्त प्रधान, तान मान धरत हो सब मतवार।
संगीत सुखदाई जो जन करत चर्चाइए, ताप छूटत दुख अधियार, कहत दीजो अनंत कोई न पाए इह अंत, अनंत सुख निदान नाद सिंधु अपरंपार। তাহলে এর মধ্যে এই অনন্ত নাদ এই কথাটা আসছে। তো আরেকটা কথা, স্বকীয় পরম্পরার কথাটা তো আমি বলছি, এবং এই পরম্পরায় তো অনেকেই আছেন। আমাদের যে এখন প্রত্যেকটা ধরে ধরে বলতে গেলে শুধুমাত্র ইতিহাস চর্চাই হবে। এটা আপনারা যে কোনো ইতিহাস থেকে বিষ্ণুপুরের পেয়েই যাবেন। রাধিকা প্রসাদ গোস্বামী, জ্ঞানেন্দ্র গোস্বামী, তারপরে যদু ভট্টের কথা তো আসছেই। হ্যাঁ, এরা সবাই এক একজন দিকপাল বিষ্ণুপুর ঘরের। এবং যদু ভট্ট পরে ত্রিপুরার মহারাজার সঙ্গীত গুরু, এবং সেখানে উনি মানে কোর্ট মিউজিশিয়ান হয়েছিলেন রাজার পৃষ্ঠপোষকতায়। আর যদু ভট্ট কিন্তু পরে বিষ্ণুপুর থেকে উনি আরো অন্যান্য গুরুদের কাছে, নায়ক গোপাল এবং অন্যান্য গুরুদের কাছে উনি অনেক খেয়ালও শিখেছিলেন। তো এই যে স্বকীয় বিষ্ণুপুরের গুরুরা চেয়েছিলেন, ততটুকু আমার মনে হয়েছে, যে বিভিন্ন ঘরানা থেকে তারা যে সঙ্গীতটা আহরণ করছেন তাকে সম্পূর্ণ বাংলার মাটিতে, বাংলার সংস্কৃতিতে প্রতিষ্ঠিত করবে। এবং এই জন্য গুরুরা যে সমস্ত কম্পোজিশন গুলো লিখছেন, যে লিরিকটা লিখছেন, যে পদগুলি তৈরি করছেন, খুব ইন্টারেস্টিং যে সেখানে আমরা দেখি যে এই পদগুলো হয় বিষ্ণুপুর রাজার স্তুতিতে লেখা হচ্ছে, নইলে মদন মোহনের স্তুতিতে লেখা হচ্ছে। কিছু পদ আছে যেগুলো দেবী কালিকা বা শিব এদেরকে প্রণাম জানিয়ে লেখা হচ্ছে। এবং নদী, আমাদের ভারত তো নদীমাতৃক দেশ, এবং আমাদের যে উত্তর ভারতের সভ্যতা তার প্রাণ হচ্ছে গঙ্গা। সুতরাং এই মাতা গঙ্গা, তাকে সম্বোধন করে তাঁর স্তুতি করেও কিন্তু পদ লেখা হয়েছে। এছাড়া বিষ্ণুপুরের যে বইগুলি লিখেছেন গুরুরা, সেই বইগুলি যদি পড়া যায়, দেখা যায় যে সেখানে বাঙালির নিজস্ব কিছু টার্ম ব্যবহার করা হচ্ছে। যেমন যেটাকে আমরা উত্তর ভারতে বলি উপজ। উপজ মানে কি? অর্থাৎ একটা রাগ শোনার পর, সেই রাগটা অন্তঃস্থ হওয়ার পর সেটাকে যখন মন থেকে ইম্প্রোভাইজ করে গাওয়া বা বাজানো হয়, রাগের স্বরগুলোকে তাৎক্ষণিকভাবে ইম্প্রোভাইজ করা হচ্ছে, সেটাকে বলা হয় উপজ। এই উপজের বাংলা সমনাম করা হয়েছিল ক্ষুদ্রতানিকা। কি অদ্ভুত, ক্ষুদ্রতানিকা। এছাড়া তারা বিলম্বিত তিন তালকে বলতেন ধিমে তেতাল। দ্রুত তিন তালকে তারা বলতেন তেতাল। ধিমে তেতালা, দ্রুত তেতালা, তিন তালকে তেতালা বলতেন। এবং বইতে যে সমস্ত সঙ্গীতের বইগুলো আছে, আমি চট করে নামগুলো বলবো, সেখানে এই তেতালা কথাটার উল্লেখ আছে। আর পরিবাদিনী, এটা সংস্কৃত শব্দ। পরিবাদিনী মানে হচ্ছে তন্ত্রযুক্ত বীণা, সুরবাহার, সেতার, ব্যঞ্জন, এই জাতীয় সমস্ত যন্ত্রবাদ্যকে বলা হতো পরিবাদিনী। এবার এই পরিবাদিনী শব্দটির ব্যবহার ছিল ওনাদের রচিত গ্রন্থে। এইখানে পরিবাদিনী শিক্ষা তারা লিখছেন যে সমস্ত বই, তার মধ্যে রয়েছে পরিবাদিনী শিক্ষা। আমি বলছি এখানে, এটা রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় আরো যে বইগুলি লিখেছেন, এসরাজ তরঙ্গ, সপ্ততন্ত্রী বিজ্ঞান, পরিবাদিনী শিক্ষা। যার নাম এই প্রসঙ্গে আর একটা না বললেই নয়, তিনি হলেন রামশঙ্কর ভট্টাচার্যের আর এক বিদগ্ধ শিষ্য ক্ষেত্রমোহন গোস্বামী।
এই ক্ষেত্রমোহন গোস্বামী প্রথম, আগে সঙ্গীতের কোনো লিপিকরণ প্রথা, নোটেশন প্রথা ছিল না। আমরা জানি যে ভাতখণ্ডে স্বরলিপি এখন সর্বত্র ব্যবহার করা হয়। ভাতখণ্ডে স্বরলিপি, পালুস্কার একটা স্বরলিপি করেছিলেন, ইদানিংকালে আরো অনেক রকমের রবীন্দ্রনাথের আকার মাত্রিক স্বরলিপি। সম্প্রতি ওই বেনারসের বিচিত্র বীণা বাদক লালমণি মিশ্র, ওনার কন্যা এবং ওনার জামাতা এই নেট বা ওয়েবে একটা নোটেশন, আজকাল তো অনলাইন ক্লাস হয়, এর জন্য ওম স্বরলিপি বলে একটি স্বরলিপি প্রবর্তন করেছেন। কিন্তু ভারতবর্ষে প্রথম উত্তর ভারতীয় সঙ্গীতে এই স্বরলিপির প্রবর্তন কে করলেন? বিষ্ণুপুর ঘরানার ক্ষেত্রমোহন গোস্বামী দণ্ড মাত্রিক স্বরলিপি। এই ক্ষেত্রমোহন গোস্বামী ছিলেন পাথুরিয়াঘাটার মহারাজা সৌরীন্দ্রমোহন ঠাকুরের গুরু, এবং মহারাজা সৌরীন্দ্রমোহন ঠাকুর বিখ্যাত একটি গ্রন্থ লিখেছিলেন, যন্ত্রক্ষেত্র দীপিকা। এই বইটি সেতারের এবং বিভিন্ন আজকের দিনে অপ্রচলিত রাগের প্রচুর এখানে গত লেখা আছে। এই বইটির মধ্যে দণ্ডমাত্রিক স্বরলিপিতে, এবং এই বইটি লেখার সময় তিনি তার গুরু ক্ষেত্রমোহন গোস্বামীর উপদেশ এবং তার সাহায্য নিয়েছিলেন। ক্ষেত্রমোহন গোস্বামী আরো লিখেছিলেন কণ্ঠ কৌমুদী, সঙ্গীত সার, এবং তিনি গীত গোবিন্দ, গীত গোবিন্দ তো আসলে ধ্রুপদ কীর্তন, এই গীত গোবিন্দেরও একটি স্বরলিপি লেখার চেষ্টা করেছিলেন। সঙ্গীতাচার্য রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত মঞ্জরি, এসরাজ তরঙ্গ, পরিবাদিনী শিক্ষা, গোপেশ্বর বাবুর লেখা সঙ্গীত লহরী, হারমোনিয়াম শিক্ষা, ভারতীয় সঙ্গীতের ইতিহাস, তানমালা, গীত দর্পণ, গীত প্রবেশিকা, গীতমালা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সেতার শিক্ষা, এসরাজ মুকুল, গীত পরিচয়, সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাংলা ভাষায় উচ্চাঙ্গ খেয়াল, রাগ অভিজ্ঞান, সঙ্গীত মুকুল, সঙ্গীত জ্ঞান প্রবেশ, এবং যেটা বললাম বিষ্ণুপুর ঘরানার প্রকৃত ইতিহাস ও রাগ রূপের সঠিক পরিচয়, রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিষ্ণুপুর দ্বিতীয় দিল্লি ব্রহ্ম সঙ্গীত স্বরলিপি, এবং সঙ্গীতাচার্য অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় তিনি সঙ্গীতের সৌন্দর্য চিন্তা, এবং তার পিতার ওই যে বইটি বিষ্ণুপুর ঘরানার প্রকৃত ইতিহাস, তার কিছু উনি সেখানে কিছু সংযোজন এবং কিছু এডিটিং পরিমার্জনা ও কাজ তিনি করেছেন। আমি তো এখানে আলাদা আলাদা ভাবে বিষ্ণুপুরের মানে সঙ্গীত ঘরানা, যন্ত্র সঙ্গীত ঘরানা, ধ্রুপদ ঘরানা এভাবে বলা খুব কঠিন, কেননা বিষ্ণুপুরের গুরুদের বৈশিষ্ট্য হচ্ছে তারা একযোগে গান, সেটা ধ্রুপদ হোক, কিছু খেয়াল হোক, এবং তার সঙ্গে বাদ্যযন্ত্র। আমার দাদু যেমন তিনি নিজে ধ্রুপদ গাইতেন, কিছু খেয়াল এবং টপ্পা ঠুংরিও গাইতে পারতেন। তাকে আমি নিজে চোখে দেখেছি রুদ্রবীণা বাজাতে, সুরবাহার বাজাতে, তার সাথে হারমোনিয়াম, এসরাজ, শরৎ। অবশ্যই তিনি সেতারি হিসাবে পরিচিত, কেননা যুগের পরিবর্তনের সাথে সাথে তিনি আমার বাবাকে বুঝিয়েছিলেন যে সমস্ত যন্ত্র নিয়ে নাড়াঘাটা করার সময় নয়, তোমাকে এখন এই পরিবর্তিত সমাজে, পরিবর্তিত যুগে যে কোনো একটি যন্ত্রের উপর পারদর্শিতাকে অর্জন করতে হবে, কারণ ইট ইজ দ্য এজ অফ স্পেশালাইজেশন। তুমি যে যন্ত্রটিকে মূল বাজাবে, তুমি সেই যন্ত্রেই বা সেই যন্ত্রের শিল্পী হিসাবে তুমি পরিচিত হবে। আর এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, রবীন্দ্রনাথের কথা, যে রবীন্দ্রনাথ তো গান শিখেছিলেন বিষ্ণুপুরের গুরুদের কাছে, রাধিকা প্রসাদ গোস্বামী, যদু ভট্টকে তো দেবেন্দ্রনাথ এনেছিলেন পাথুরিয়াঘাটায়, যতীন্দ্রমোহন ঠাকুরের বাড়ি থেকে তিনি নিয়ে আসতেন যদু ভট্ট, তখন রবীন্দ্রনাথ বালক বা কিশোর, বিষ্ণু চক্রবর্তী, আর পরবর্তীকালে এই সুরেন বাবু বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের অত্যন্ত বন্ধুস্থানীয় হয়ে গিয়েছিলেন, এবং তিনি রবীন্দ্রনাথের যে গীতলিপি, সেই গীতলিপিতে স্বরলিপি লেখার কাজে তিনি সাহায্য করেছিলেন রবীন্দ্রনাথকে। এই প্রসঙ্গে আমি বলি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাদন শৈলীতে
তিনি ধ্রুপদ অঙ্গের এমন কিছু তাল বাজাতেন, সত্যি কথা বলতে কি এই তালগুলোর চর্চা এখন অবলুপ্ত, বা যদি সঙ্গীত সভায় বাজানো হয় এত ধৈর্য ধরে শোনার শ্রোতা আজকের দিনে পাওয়া যাবে না। রুদ্রতাল, বীর পঞ্চ, সাত্তি, মোহন, দৌবাহার, লক্ষ্মী, এবং আরেকটি বৈশিষ্ট্য ছিল যেটা আমরা যন্ত্রে করি, তার পরণ। তার পরণ কথাটার মানে অনেকেই জানেন না। বিষ্ণুপুরের তার পরণের কথাটা খুবই সুপরিচিত। তার পরণ হচ্ছে যে তাল বাদ্যে অর্থাৎ পাখোয়াজ, তবলা, মৃদঙ্গ এই সমস্ত যন্ত্রে যে ছন্দের যে ভাগ হয়, ছন্দের যে কাজ হয়, সেই স্ক্যানিংটাকে ধরে যখন তার যন্ত্রে সেটাকে প্রয়োগ করা হয়, মানে শুধুমাত্র আলাপ বিস্তার বা তান নয়, তানের মধ্যে থাকবে ছন্দ, ছন্দ প্রকরণ, এবং সেই ছন্দ প্রকরণের নানা জাতি বিভাগ যেগুলো আসছে তাল বাদ্যে, সেইটাকে বলছে তার পরণ। কারণ নাচের ক্ষেত্রে আমরা পরণ বা তাল বাদ্যের ক্ষেত্রে আমরা পরণ কথাটা জানি। সেই পরণ, পড়ন, বোল পড়ন, অর্থাৎ এরা আগে মুখে পড়ে তারপরে সেটা তবলায় বা নাচে, সেটা নাচে দেখানো হয়, তবলায় বাজানো হয়। সেইটা যখন তার যন্ত্রে সেই একই কৌশলটা যখন দেখানো হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে তার পরণ। রবীন্দ্রনাথের কথা আলাদা করে আমার এখানে বলতে গেলে আরো সময় লাগবে। তো যাই হোক, এরকম অনেক কিছুই ছড়িয়ে ছিটিয়ে বললাম, টুকরো টুকরো কথা। তবে এইখানে সত্যকিঙ্কর বাবু একটা জায়গায় লিখছেন, রবীন্দ্রনাথের সুরের ও রাগরূপের উপর দখল এবং সঙ্গীত শিক্ষা সম্বন্ধীয় বিষয়ের পরিচয় যদি বিশ্বের দরবারে রাখা হয়, তাহলে একমাত্র তাতে বিষ্ণুপুর ঘরানারই নাম থাকবে। আর পাথুরিয়াঘাটার ভূপেন্দ্র কৃষ্ণ ঘোষ, যাদের পরবর্তীকালে অল বেঙ্গল মিউজিক কনফারেন্স, মনমত ঘোষ আমার বাবাকে খুব ভালোবাসতেন, মনমত বাবু প্রচুর অনুষ্ঠান বাবা করেছেন এই অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্স, অল বেঙ্গল মিউজিক কনফারেন্স। রাধিকা প্রসাদ গোস্বামী সম্পর্কে পাথুরিয়াঘাটার জমিদার ভূপেন্দ্রনাথ ঘোষ বলছেন, গানে যেমন তার তৈরির উপর সাত্ত্বিক ভাবরসের স্রোত, এইটাকে লক্ষ্য করা, এস্থেটিসিজমটা, তৈরির উপর সাত্ত্বিক ভাবরসের স্রোতের ধারা প্রবাহিত হতো, তেমনই ছিল ব্যবহারে ও মূর্তির মধ্যে সাত্ত্বিক ভাব। অর্থাৎ এই সাত্ত্বিক ভাবটা কিন্তু আমি অন্তত আমার বাবা পর্যন্ত দেখে এসেছি, দাদুকে তো দেখেইছি। বিষ্ণুপুরের গুরুর এক মধ্যে না আত্মপ্রচার, আত্মগরিমা, আত্মমহিমা, এই ব্যাপারটা যে ঢাক পিটিয়ে আমি নিজের গুণগান করব, এটা ওরা জানেন না, ওনাদের রক্তের মধ্যে ছিল না। ওনারা সাধকের মতো সঙ্গীতে ডুবে থাকতেন, এই সাত্ত্বিকতা, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা, আর সেটা হয়তো রক্তের ধারায় এসেছে, কারণ বিষ্ণুপুর জায়গাটাই তো সেরকম, যেখানে মদন মোহনের স্তুতি, রাস, উৎসব, অর্থাৎ সবসময় কীর্তন এবং কৃষ্ণ ভক্ত মানুষ সেখানে। সুতরাং এইভাবে মানুষের মধ্যে যে সঙ্গীতের সঙ্গে আধ্যাত্মিকতা, তার একটা অপূর্ব মেলবন্ধন এই বিষ্ণুপুরে। মাত্র 10 মিনিট আছে, আমি জানি কথা বললে অনেক কিছু বলার, সুতরাং আমি একটু 10 মিনিট তাহলে আপনাদের একটু শুনিয়ে দিই। বিষ্ণুপুরে আমার দাদুরও খুব প্রিয় রাগ, আমারও খুব প্রিয় রাগ, রাগ ঝিঝিট, ঝিঞ্ঝটি। একটা কথা বলে রাখি, যেহেতু আমরা অনলাইনে আছি, অনেক সময় এই সেতারের খুব সূক্ষ্ম সূক্ষ্ম মিড় বা কাজ, হয়তো এটা ট্রান্সমিশনটা ওয়েবে খুব ভালো নাও হতে পারে, তা সেই জন্য আমি একটু মোটা দাগে বাজাচ্ছি, ধ্রুপদ অঙ্গেই বাজাচ্ছি একটু মোটা দাগে, এবং আমি একটু জোর অঙ্গ থেকে যাচ্ছি।
চাল। না 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 রে না রে রে না না রে না রে নি 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 রা রা সা নি নি রা সা সা নি রা সা সা নি রা সা রে রা সা রা সা নি সা রা 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 সা। আমার দাদুর সময় পর্যন্ত এই সেতারের যে অঙ্গুলি চালনা পুরো রুদ্রবীণার চালে হতো। এনারা রুদ্রবীণা বাজাতেন তো, এই প্রথম তার নায়কি তার বলা হতো, নায়কি তার, তারপরে এই যে জুড়ির তার, এইভাবে বাজানো হতো। কিন্তু আমার বাবার সময় থেকে তখন এনায়েত খায়ের খুব প্রতি, আর বাবাকে দাঁড় করাতে হবে। দাদু বললেন তুমি এক আঙ্গুলে জোর দিয়ে সেতার বাজাও, দিয়ে বিভিন্ন বোল ডা রা সেগুলো শেখাতে শুরু করলেন।
এটা তো আপনারা তো গান বাজনা তো অনুষ্ঠানে শুনবেনই, কথা বলার তো সুযোগ হয় না। তবে একটা কথা বলি যে এখন এই অন্তর্জাল যুগে যেটা ঘটছে, খুব শুনতে খারাপ লাগে, অল্পবিদ্যা ভয়ঙ্করী ব্যাপারটা হয়ে গেছে। মানে আমরা ওই রিলস, হঠাৎ করে চমক, শর্টস, এইসবের প্রতি এত একটা নতুন প্রজন্মের ঝোঁক, কটা লাইকস পেলাম, কটা ভিউজ হলো, তার থেকে আবার নাকি পয়সা উপার্জন করা যায়, বুস্টিং করা যায়। তা প্রযুক্তির নিশ্চয়ই প্রচুর ভালো দিক আছে, কারণ আজকে প্রযুক্তি ঘেঁটে আমি কিন্তু বিষ্ণুপুরের অনেক কিছু তথ্য পেলাম। একটা বইয়ের কথা যেটা আমি পেয়েছি আজকে, এটা আপনারা ইন্টারনেট আর্কাইভে পাবেন, ফকির নারায়ণ কর্মকারের লেখা বিষ্ণুপুরের চমকপ্রদ সব কাহিনী। বইটা আমি কোথাও প্রিন্ট আকারে দেখিনি। এই সমস্ত সুন্দর সুন্দর, যেখানে বিষ্ণুপুরের ইতিহাস, রাজাদের কাহিনী, মানে বিষ্ণুপুরের রাজকাহিনী বলা যায়, চমকপ্রদ সমস্ত কাহিনী। এবং ওই যে দ্বিতীয় রঘুনাথ সিংহ, তার যে তিনি এতই গান বাজনায় নিমগ্ন ছিলেন যে সেখানে এমন কিছু ঘটনা ঘটেছিল, আমি এখন সব মানে বলার সময় নেই, যে তার স্ত্রী চন্দ্রপ্রভা দেবী তাকে হত্যা করে নিজে সতী হয়েছিলেন। হ্যাঁ, যাকে পতিঘাতিনী সতী বলা হয়। কারণ রাজা সঙ্গীতে নিমজ্জিত হয়ে তারপরে তিনি একটু মানে তার নিজের একটু চারিত্রিক স্খলন ঘটেছে। এরকম সব মহা সাংঘাতিক সাংঘাতিক কাহিনী অনেক কিছুই আছে। তা গভীরভাবে যদি কোনো কিছু অধ্যয়ন করা, জানার বা শেখার আগ্রহ না থাকে, ভয়টা হচ্ছে এরপরে গুরু কোথায় পাওয়া যায়, প্রকৃত গুরুকে আমরা কোথায় পাবো, যিনি আমাদের মনের যা কিছু সন্দেহ, যা কিছু প্রশ্ন, যা কিছু আমাদের অনিশ্চয়তা, সবটা দূর করে আমাদের সঙ্গীতের সঠিক পথ দেখাবেন। আমার মনে হয় আমরা এমন একটা যুগে এসেছি যেখানে এই পরম্পরা বিদ্যাটা কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। আর সেখানেই বিষ্ণুপুর বা অন্যান্য সমস্ত সঙ্গীত ঘরানার যে একটা গুরুত্ব বা প্রাসঙ্গিকতা বা তাৎপর্য, সেটা এখন একটা আলোচনা বিষয় হয়ে উঠেছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।